দোকান প্রথম এলাম এখানে। এখানে আমার মিষ্টির দোকানে কেক পাওয়া যায়। হ্যাঁ, নলেন গুড়ের রসগোল্লা এখনো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ভালো মিষ্টি আছে। আমি মিষ্টির দোকানে আসিনি কোনো। আম 70 মতন দেখতে ওটা। হালুয়া, এইটা এটা এগুলো সব মাইস। জিলেবিও আছে, টেস্ট করবো। এটা শক্ত আছে, ওটা নরম ছিল, এটা আলাদা রকম। খেয়ে দেখ, ভালো। পুরো ঘিয়ে ভালো করে। কত বড় মিষ্টির দোকান, সব রকম কিছু পাওয়া যাচ্ছে। এখন করতে পারছি 7:30, আর আজকে সন্ধ্যার থেকে ব্লগটা শুরু করছি। আজকে তো 17 তারিখ, আজকে সোমবার, ছুটি আছে, হিমাদ্রিদেরও ছুটি আছে। কালকে বলেছিলাম যে হিমাদ্রির মা আসছে, তো আজকে আমাদেরকে ওখানেই ডেকেছে। আমি আছি, বেরিয়ে পড়েছি। এখানে চিন্টু আছে, এই যে। তো চলো হিমাদ্রিদের বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে দেখাবো ওদের নতুন ফ্ল্যাট, ওদের নতুন সংসার। মন্দিরটা বন্ধ হয়ে গেছিল, আজকে খোলা আছে। যাবি? মদুরাই চাটা খুব ভালো করে। কি রকম টেস্ট, আগেরবারে খেয়েছিলাম তখন এরকমই টেস্ট ছিল। কোনটা ভালো কোনটা বলবেন? ফুচকা টেস্ট করবো। পুদিনা ছিল না? আমি যেটা খেলাম ওটা বসে। ওটা কি? আমার এটা পুদিনা। আমরা পৌঁছে গেছি হিমাদ্রির বাড়ি। অনেকক্ষণ এসে যা গল্প লাগিয়েছি, প্রায় 2 ঘন্টা আমরা গল্প। এই যে এই ছেলেগুলোকে তো সবাইকে চেনো, আর এইটা হচ্ছে হিমাদ্রির মা। খুব ভালো লাগলো গল্প করে। যাক, এখন মাসখানেক আমি একটা বান্ধবী পেয়ে গেছি গল্প করার। ওইটাই তো। দেখো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানাবে। খুব ভালো, খুব মিশুকে। আমার তো খুব পছন্দ হয়েছে হিমাদ্রির মাকে। আমার একটা বান্ধবী মনের মতন পেয়ে গেছে। হিমাদ্রিদের নতুন ফ্ল্যাট আমি দেখাবো ঘুরে, পরে দেখাচ্ছি। এখন শুধু একটুখানি এরকম দেখিয়ে দিলাম। এই দেখো সাজানো গোছানো হয়ে গেছে সব। गैस वगैरह तो तुम लोग ज्यादा यूज नहीं कर सकोगे, ठीक है? एक राइस कुकर और एक माइक्रोवेव, अदरवाइज कुछ नहीं चाहिए। তাহলে চলো একবার ফ্ল্যাটটা দেখিয়ে দিই। সামনেই আছে রোড থেকে ঢুকেই গ্রাউন্ড ফ্লোরেই আছে এদের ফ্ল্যাটটা। এই দেখো সামনে একটা বড় ডাইনিং আছে, আর একটা সুন্দর দেয়াল আলমারি আছে, আর এই ফ্রিজটা আছে। ফ্রিজটা আজকেই নিয়ে এসছে কিনে, বেশ বড় ফ্রিজটা, ভালো দেখতে, কালারটাও খুব সুন্দর। আর এখানে আছে সোজা গিয়ে রান্নাঘর। এই যে হিমাদ্রিমা কাজ করছে।
আবার চলে এলাম ডাইনিংয়ের এক পাশে বাথরুম আছে। এই টেবিলটা হিমাদ্রির মা কলকাতার থেকে নিয়ে এসে, পর্দাগুলো কলকাতার থেকে নিয়ে এসে, চেয়ারগুলো আজ সকালে কিনেছে। বাথরুমটা কাছের থেকে আরেকবার দেখিয়ে দিলাম। আর দেখো ঘরের রঙের সাথে পর্দাটা কি সুন্দর ম্যাচিং হয়েছে, তাই না? এই রুমটা বড় আছে বল আমাদের রুমটার থেকে? হ্যাঁ, আমাদের রুম থেকে বড় না? ড্রেসিং টেবিলটা কি ওখান থেকে এসছে? আমাদের এটা কাঁচ লাগালেই তো হয়ে যাবে। এটা ড্রেসিং টেবিল আছে একটা পুরো, ওইটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। ওইটাই ড্রেসিং টেবিলটা এখানে। এখানেও রাখার জায়গা আছে, বেশ ভালো। সোহেবের রুমটা অনেকটা জায়গা আছে। ওটা যেটা দেখালাম ওটা ছিল হিমাদ্রির রুম। বাথরুমের এক পাশে হিমাদ্রির রুম আর এক পাশে সোহেবের রুম। এখন সোহেব এখানে থাকে না, পিজিতেই থাকে। ও 1-1.5 মাস পরে এখানে আসবে, তো ওই জন্য এখানে হিমাদ্রির জামা কাপড় সব মেলা আছে। এখানে একটা আমাদের ঘরে যেরকম ওয়ার্ডরোব আছে ওই রকমই একটা ওয়ার্ডরোব আছে। রুমটা বেশ বড়। হ্যাঁ হ্যাঁ দেখালাম। হ্যাঁ, কাপড় চুপড় কাঁচা, ওয়াশিং মেশিন নিলে এখানে রাখলেও হবে। বাহ, অনেকটাই বাথরুম। আচ্ছা আচ্ছা, এইরকম জায়গাটা বেশ ভালো করেছে। আমাকে যেমন ওয়াশিং মেশিনটা ব্যালকনিতে রাখতে হয়, তো অসুবিধা হয়। ব্যালকনি দুটো, কাপড় মেলার অসুবিধা নেই। এই যে আজকার মেনু চিলি চিকেন, ফ্রাইড রাইস। এই যে ফ্রাইড রাইস। শুভজ্যোতি হ্যাঁ মাঝে মধ্যে করে, ও বাজার টাজার সমস্ত। আমি কিছু করে দি দাও। হ্যাঁ, তোমার তো কোমরে ব্যথা হচ্ছে, আমি কেটে দিই ওগুলো। হ্যাঁ, রিন্টু ফোন করেছে। खाने से पहले दे रहा है। আমরা দেখ আজকে কোথায়, ব্যাঙ্গালোরে এসেও আমরা নেমন্তন্ন পাচ্ছি বল। लो सर, बंटवारा हो गया बेटा का। हाँ, आपका बेटा मेरा हो गया, ठीक है? हाँ? और रख लो। कैसे बोल रहे हो? कैसे बोल रहे हो? ব্যাঙ্গালোরে এসে যে আমরা এরকম একটা পরিবেশ পাবো আমি হারগিজ ভাবি। সত্যি খুব ভালো লাগলো, ব্যাঙ্গালোরে এসে নেমন্তন্ন খাচ্ছি। আমরা যে খাবো নেমন্তন্ন সেটা হবে। चार कदम बस 4 कदम चल दो ना साथ में, साथ में बिन कुछ हाथ दिए 4 कदम मेरे, हे बिन कुछ कहे बिन कुछ कर तुझको हंसा दे, चल देंगे 4 कदम। স্যালাডটা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে। মেনু পুরো রেডি হয়ে গেছে, এবার বুফে সিস্টেম চলবে। হাতে হাতে নাও আর খাও। सब एक साथ खा ले, खा लो, खा लीजिए। की रकम बोले ये कैसे चलता है? फिर आप बोलते हो कि आपको एसिडिटी होता है और खाते नहीं हो। কনফিডেন্সের সাথে পার্টি আনতে গিয়েছিল কিন্তু খুঁজে পেল না। मेरे को लगा कि बॉटल होता है बाटली। ये पानी नहीं है ना यार। मतलब जब बनाना शुरू करे थे, मतलब तीखा नमक कैसा खाते हैं? तीखा तो डालो ही मत। सिरप बनाना चाहिए चिकन को, तो भी चलेगा। সিরাপ বানিয়ে দাও। আচ্ছা, একটা সিরাপ খাবে আরেকজন কি খাবে বলো তো? একজন সিরাপ খাবে, একজন চোখ থেকে জল বের করে দেবে, তার থেকে তো ভালো। একজন সিরাপ খাবে আরেকজন কি খাবে? আমরা আবার একটু মিষ্টি মিষ্টি বেশি পছন্দ করি।
আমার অনেকে একটু ঝাল ঝাল বেশি পছন্দ করে। বাবু তোর আরেকটা শীত খাবার আছে না? এইটা হিমাদ্রি, আমি একদম খেতে পারবো না। ওর একটা না খাই এখানে, সেটাতে খাবো এত এইটুকুনি খাই। তুমি ওই যেটাই ঘর ঘর একটু একটু খাও। রান্না খেয়ে বলো কেমন হয়েছে, আমি একবার টেস্ট করে বলি, তারপর ভিডিওটা অফ করবো। আমি এরকমই পছন্দ করি। ফ্রাইড রাইসের গোলমরিচের ফ্লেভারটা এত সুন্দর আসছে না, যে কিছু বলার না। চিকেন না আমি গোলমরিচ ইউজই করি, কিন্তু একটা গোলমরিচের ফ্লেভার পাচ্ছি না। মশলা দিয়েছো কিছু? না, এবার হালকা একটু গরম মশলা দিয়েছি, শাহি গরম মশলা। গোলমরিচ আমার কথা ভালো লাগে। গোলমরিচ না, কি বলে? ব্ল্যাক পেপার। না ব্ল্যাক পেপার তো গোলমরিচই বলে রে। गोलमरिच बोले तो हिमाद्री की मम्मी ने आम लाया था वहाँ से। नाम क्या है आपका बता दे। रुको रुको कितना सस्पेंस बना देते हो हिमा सागर हिम सागर কলকাতার আম খাচ্ছি। যারা আন্টিকে দেখো, আন্টিকে আম খাচ্ছে। কপালে আমাদের ছিল বলে আমরা কলকাতার আম পেলাম। এই হচ্ছে আম। वो बहुत मीठा है। ये आम नहीं मिलेगा, मीठा नहीं, कंसिस्टेंसी देख। इधर का तो पिघला हुआ आम मिलता है हम लोगों को। मतलब बहुत सा अल्फांसो के नाम पे क्या मिलता है? ওইটাই कौन से देश को खाना में ফল ফ্রুট का जूस আসি। টাটা। এবার আমার বাড়িতে। গুড নাইট। আমাদেরও ভালো লাগলো। भालो लग মনে হবে না একা একা আছি। বাড়ি পৌঁছে গেলাম, আর এই দেখো দিয়া আমাদের জন্য পায়েস পাঠিয়েছে। কালকে সকালবেলায় খাবো এই পায়েসটা। খুব ভালো লাগলো, আর পেট পুরো লোড হয়ে গেছে, এত ভালো রান্না করেছি। নেক্সট ডে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। আজকে 18 তারিখ মঙ্গলবার। সকাল থেকে ভিডিও শুরু করিনি, একটু দেরি করেই শুরু করছি। সকালবেলা চুলে কালার করলাম, কালার করে ঘরটরগুলো একদম মুছে নিলাম, তারপর স্নান করে রান্নাঘরে এলাম। আজকে সেরকম রান্না আর কিছু নেই, কালকার ভাত তরকারি আছে, কাঁচকলা আলুর ঝোল করেছিলাম অনেকটাই আছে, এদিকে ভাত আছে, আর সেদিন পোস্ত করেছিলাম, 3 দিন ধরে খাচ্ছি। হিমাদি কালকে দুপুরবেলায় ফোন করলো, আর আমার দুবেলার রান্না হয়ে গেছিলো, তো রাত্রেবেলায় তো ওই দিকে চলে গেলাম, ভাত রয়ে গেল, তরকারি রয়ে গেল, সব ফ্রিজে রেখে দিলাম। আর ভেজ মাঞ্চুরিয়ান করবো বলে কালকেই সবজিটা কেটে রেখেছি, কিন্তু আর করিনি, রেখে দিয়েছিলাম ফ্রিজে ভরে সবজিগুলো। তো এখন করে নেব। তো একটুখানি ভাপ দিতে হবে, সবজিটা আগে ভাপ দিয়ে নিলাম। আর সেদিনকে চিলি চিকেন করেছিলাম, সেই মশলাটাই একটুখানি আছে, এটা ভিজতে দিই, কিন্তু এটা কম আছে, একটু আদা পেঁয়াজ রসুন বাটা দিতে হবে। তো সবজিগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা, একটু নুন, একটু চিনি আর অল্প একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নেবো। একটু গরম গরমই মেখে নেবো, তাহলে একটু আঠা আঠা থাকলে না বেশ পাকানোটা ভালো যাবে। মানে গোল্লা করবো তো, দেখো হাতটা পুরো লাল হয়ে গেছে, গরম গরম মেখেছি না, তাই তো গোল্লা করা যাচ্ছে না। হাতটা ধুয়ে নিই, তেল মাখিয়ে তারপর গোল্লা করব। তো এই দেখো হয়ে গেছে বল পাকানো। এদিকে তেল গরম হয়ে গেছে, সব একটা একটা করে ভেজে নেবো প্রথমে, তারপর এটাকে ভালো করে একটু লাল লাল করে ভাজতে হবে। এই যে সুন্দর একটা কালার ধরে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে তেলটা একটুখানি কমিয়ে নেবো, অনেকটা তেল আছে তো, তার মধ্যে দিয়ে দিলাম একটু আদা রসুন পেঁয়াজের পেস্ট, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, ব্যাস ভালো করে এটাকে কষিয়ে নেব। তারপর জলে গুলে রাখা যেই চিলি চিকেনের মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এরপর এতে দিয়ে দেবো জল, তারপর একটুখানি সস দেবো, কারণ মশলাটা কম ছিল তো, একটু সসটা কম হবে ওই জন্য দিলাম। এবার ঝোলটা ফুটে উঠেছে, এবার বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে ফুটে গেলে এটা নামিয়ে ফেলবো, একটু পরেই এটা ঘন হয়ে যাবে। তো চলো রেডি হয়ে গেছে ভেজ মাঞ্চুরিয়ান। এটা করে খাবে, রুটি পরোটার সাথে দারুণ লাগে, ভাত দিয়ে অতটা ভালো লাগে না, কিন্তু আমার ছেলেরা ভালো খায়। আসুক চিন্টু, তারপর খেতে বসবো। ভিডিও শেয়ার করতে পারিনি, চিন্টু এলো অনেক দেরি করে, ব্যাস মাথা গরম হয়ে গেছে, কিছুক্ষণ তো খুব চেঁচালাম, তারপরে বুঝতে পারলাম আমারই দোষ।
সোহেব হিমাদ্রির ফ্ল্যাটে একটা ইয়ে নিয়েছিল, ওই যে কি বলে ওয়াশিং মেশিন, ওটাই সেটিং করছিল, নিয়ে দেরি হয়ে গেছে। আমি ভাবছি হয়তো কোথাও গল্প করছে, আমার খুব খিদে পেয়ে গেছিলো, আর ওই খিদের জন্যই মাথাটা বেশি গরম হয়েছে, মুড অফ হয়ে গেল, ব্যাস আর ভিডিও করা হলো না। তারপরে চিন্টুকে খেতে দিলাম, আমি খেলাম, দিলাম চিন্টুর হালকা একটুখানি গাটাও গরম হয়েছে, ঠান্ডা লেগেছে ওর। আর ভিডিও করলাম না, এখন 6:30 বাজছে, এখন বললাম তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি, তারপর একটুখানি চা খাবো, চিন্টুকে উঠাবো, সন্ধ্যে দেবো। এখনো পর্যন্ত সন্ধ্যে হয়নি, ওদের এখানে 6:30 বাজছে। আজকে শুধু চা খাবো, অনেক বেলা করে খাবার খেয়েছি তো পেটটা ভর্তি আছে। আজকে চিলি এই ভেজ মাঞ্চুরিয়ানটা বেশ ভালো হয়েছিল, আমি একটুখানি টেস্ট করলাম, রেখে দিলাম, ওটা রুটি পরোটার সাথে ভালো লাগবে, রাতে খাবো পরোটা ভেজে। আজকে যে কথাগুলো বলবো ওগুলো হয়তো তোমাদের বিশ্বাস হবে না, আবার অনেকের হয়তো লাইফে ঘটেওছে এরকম, ওই জন্য অনেকের বিশ্বাস হবে। আজকে যে ঘটনাটা বলবো সেটা কি বলতো, মানে এটা কালা জাদু বলবো নাকি জাদুটোনা বলবো নাকি পূর্বজন্মের কর্মের ফল বলবো, মানে এমন একটা ঘটনা ঘটেছে, সেটা আবার আমার ফ্যামিলির সাথেই ঘটেছে। তারপর 5 দিন মা হসপিটালে ভর্তি থাকে। 5 দিন পরে যখন হসপিটালে গেলাম, মা প্রচন্ড কান্নাকাটি শুরু করলো, আমি ঠিক হয়ে গেছি, আমাকে বাড়ি নিয়ে চল। কি করব, সবাই আমাকে মানা করছে, চিন্টুর বাবা বলছে যে না, মানে ডাক্তাররা ছাড়ছে না, আর মা এত কান্নাকাটি করছে, আমার হাতটা ধরে রেখেছে, আমি থাকবো না এখানে, আমাকে নিয়েছ। লাস্টে আমি বন্ডে সই করে মাকে নিয়ে চলে আসি। জামা কাপড় সব তো ভর্তি করার সাথে সাথে দিয়ে দেয়, আমরা সব নিয়ে চলে এসেছিলাম, মা যে ছুটি পাবে জানতাম না, জামা কাপড় নিয়ে যায়নি। লাস্টে চিন্টুর বাবাকে বললাম যে তুমি শাড়ি কিনে নিয়ে আসো। চিন্টুর বাবা যায়, শাড়ি কিনে নিয়ে আসে, নতুন শাড়ি ওইখানে পরিয়ে আমার মাকে ঘরে নিয়ে আসে। 14-15 মা 2 বছর থাকে। 16তে মায়ের শরীর খারাপ হয়, আর 15তে আমার ভাইজিও হয়। মা আমার ভাইজিকে দেখেই গেছে, একদম ডিটো মায়ের মতনই হয়েছে ভাইজি। তো 2016তে মায়ের হঠাৎ করে আবার শ্বাসকষ্ট শুরু হয়। মায়ের ওইটাই প্রবলেম ছিল, আর কোনো প্রবলেম ছিল না। বাবা বরং সুস্থ ছিল, বাবা যা হুট করে চলে যাবে আমরা কোনোদিন ভাবতে পারিনি। মা আমাদের প্রায় সময় ভর্তি হতো, শরীর খারাপ হতো, আমরা ভাবতাম মাই হয়তো আগে বেশি অসুস্থ হবে, কিন্তু যা যেটা কপালে লেখা থাকে সেটাই তো হয়। নিয়ে মায়ের শ্বাসকষ্ট শুরু হয়, সঙ্গে সঙ্গে মাকে নিয়ে হসপিটাল যাই আমার সাথে। আমি গেছিলাম, আমি প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা কাজে আমি সব সময় ওদের সাথে ছিলাম, আমি কোনোদিন ওদের হাত ছাড়িনি। তো যাক, আমি আর দাদা সেই দিনকে একাই গিয়েছিলাম, গিয়ে মাকে ভর্তি করলাম। ভর্তি করে নিয়ে 1 সপ্তাহ মা ছিল, ছুটি করেই নিয়ে এলো সুজিত আর ফুচকি গিয়ে মাকে ছুটি করিয়ে নিয়ে এলো। মা বেশ ভালো 2 দিন থাকলো, একদম সেম টু সেম বাবার যে রকম হয়েছিল সেই রকমই। দিদি ক্ষমা ওখানেই ছিল। মায়ের শরীর খারাপ হলে না, মানে বাবা মারা যাওয়ার পরে দিদি এতটাই মানে হয়ে গেছিল, মানে কষ্ট পেয়েছিল যে মায়ের একটু শরীর খারাপ হলে দিদি চলে আসতো, মাসখানেক মায়ের কাছে থাকতো। সেই সময়ও মায়ের শরীরটা খারাপ হয়েছিল, দিদি ওখানেই ছিল। নিয়ে এরকম আমরা বিকেলবেলা সবাই মিলে গল্প করছিলাম, গল্প করতে করতে হঠাৎ মায়ের আবার শরীর খারাপ হয়। সেদিনও ছিল মঙ্গলবার রাত্রেবেলা। হসপিটাল থেকে আসার পরে দিদি আর ক্ষমা তো মায়ের কাছেই ছিল, আমি আর ফুচকি প্রত্যেকদিন বিকেল বেলায় আসতাম। আমারও চিন্টুকে স্কুলে পাঠাতে হতো, সকাল দিকটায় আসতে পারতাম না, শুধু তো ডিউটি যেত, রান্না বান্না করতে হতো বলে ফুচকি আসতে পারতো না। তবে বিকেল বেলায় আমরা প্রত্যেকদিন একসাথেই থাকতাম 4 বোনে। তারপর চিন্টুর বাবা দোকান থেকে এসে আমাকে নিয়ে যেত, আর সুজিত ফুচকিকে নিয়ে যেত। তো সেদিন মঙ্গলবার ছিল, মঙ্গলবার দিন সন্ধ্যেবেলায় মায়ের একটুখানি শ্বাসকষ্ট হচ্ছিল। তো আমরা কি করলাম, সামনের থেকে ওই ওষুধ দোকান থেকে একটা কাকুকে ডাকলাম, ওই কাকু এসে প্রেশারটা মেপে দিয়ে গেল। তো বললো কি যে সেরকম কোনো অসুবিধা নেই, তবে প্রেশারটা একটু হাই আছে, রাত্রেবেলায় নুন টুন কিছু দিস না, একটু চা বিস্কুট এইসবই দিবি, তবে সকালবেলাতে
এক কাজ করবি হসপিটালে, যদি পারিস তো ভর্তি করে দিবি। আমাদেরকে এই বলে গেল। রীতিমতন আমরাও সেটাই শুনলাম। রাত্রেবেলায় আর আমরা গেলাম না, আমিও গেলাম না, ফুচকিও গেল না। আমরা মায়ের কাছেই থেকে গেলাম। সারা রাতটা মায়ের সঙ্গে গল্প করতে, মাও গল্প করছে, আমরাও গল্প করছি। গল্প করতে করতে কখন ঘুমিয়ে গেছি জানি না। সকালবেলা উঠে মা বাথরুম গেল, চা বিস্কুট খাইয়ে দিলাম, চা বিস্কুট খেলো। খাওয়ার পরে মা বলছে কি না আমাকে হসপিটালে ভর্তি করে দে। নিয়ে চিন্টুর বাবাকে ডাকলাম, সেদিন আর দাদা আসেনি, নিয়ে আমি আর চিন্টুর বাবা দুজন মিলে মাকে আবার গেলাম, ভর্তি করে দিয়ে এলাম। মা আবার ওখানে থেকে গেল। বৃহস্পতিবার দিনটা দাদা ফুচকি দেখতে গেল, এসে আমার বাড়িতেই ডাইরেক্ট এলো, এসে বললো যে না মা ভালো আছে। তা যাক, ভালো লাগলো। শুক্রবার দিন মনে হয় দিদি, জামাইদা আর চিন্টুর বাবা তিনজন মিলে দেখতে গিয়েছিল। আর আমরা কি করতাম, সকালে গেলে বিকেলে ভিজিটিং আওয়ার শেষ করে তবেই একবারে আসা হতো। শুক্রবার দিন আমি আর যাইনি। তো চিন্টুর বাবারা এসে ওইখানে ঢুকেছিল মায়ের বাড়িতে, আর আমিও মায়ের বাড়ি চলে গিয়েছিলাম খবরগুলো নেওয়ার জন্য। তো বেশ সবাই মিলে বলছে মা ভালোই আছে, ডাক্তার বললো যে কোনো অসুবিধা নেই, হ্যাঁ ইয়ে দিলে ঠিক হয়ে যাবে, অক্সিজেন দিলে ঠিক হয়ে যাবে। ও মা, আমরা বসে গল্প করছি, দিদি বললো তাহলে এখানে রুটি বানাচ্ছি, তো আজকে এখানে সবাই মিলে খেয়ে নেবো। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি একটুখানি আলু কেটে দিচ্ছি, আলুর চচ্চড়ি হোক বা আলু ভাজা হোক কিছু একটা করি। আলু কাটতে বসেছি, আর হঠাৎ করে ফোনে রিং হচ্ছে। সুশীলা রাউত বাড়ির লোক। তো আমরা বললাম হ্যাঁ। বলছে যে এইরকম উনি নেই। ব্যাস, ও মা, আমাদের তো সব অবস্থা খারাপ, এমন কান্না শুরু হলো সব। তারপরে কি হয়েছে আমাদের কিছু মনেই, মাকে কখন নিয়ে গেল, কি হলো না হলো, সেদিনটা সেরকম আমাদের কিছুই মনে নেই। পরের দিন সকালবেলায় যা লোকজন আসা যাওয়া সেই সবগুলোই দেখতে লাগলাম, ব্যস্ত হয়ে গেলাম। সবাই আসছিল, সান্ত্বনা দিচ্ছিল, এই করে আস্তে আস্তে মায়ের কাজকর্ম পেরিয়ে গেল। কিন্তু যাক, তার 2 বছর পরে দাদা আমাদেরকে ছেড়ে চলে যায়। কোথাও না কোথাও মায়ের অসুস্থতাকে আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু দাদার বাবারটা মানতে পারিনি। এরা হুট হুট করে চলে গেল। দাদার জন্ডিস ধরা পড়ে, তারপর দাদাকে হসপিটালে ভর্তি করা হয়, জন্ডিসেই দাদা মারা যায়। তবে অদ্ভুত ঘটনা যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, এটা কেউ আমাদের সাথে কিছু খারাপ করেছে নাকি আমরাও বিশ্বাস করতাম না, জানো। এই জিনিসটা আমরা কোনো দিন বিশ্বাস করতাম না। নজর, গুজর, কালা জাত, ঘটনাটা শুনে তোমরাই বিচার করো যে এটা আমাদের সঙ্গে কি ঘটেছিল। 2013 সালে 15ই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন শুক্রবার 9:45 নাগাদ বাবা মারা গেল। 2016 সালে 12ই ফেব্রুয়ারি শুক্রবার দিন সরস্বতী পুজোর দিন 9:45 নাগাদ মা মারা গেল। 2018 23শে জানুয়ারি সোমবার সকালবেলায় দাদা মারা গেল, সেদিনও ছিল সরস্বতী পুজো। মানে 3 জন সরস্বতী পুজোর দিন মারা গেল। আমাদের বিশ্বাস করবে না, সরস্বতী পুজো এলে এখনো পর্যন্ত আতঙ্কে ভুগি। সরস্বতী পুজো এলেই আমরা ছেলেপুলে কাউকে ঘরের থেকে বেরোতে দিই না। এই ঘটনাটা ঘটে যাওয়ার পর থেকেই আমি সবাইকে নিয়ে ঘরে সরস্বতী পুজো শুরু করি, আর তখন থেকেই আমাদের ঘরে সরস্বতী পুজো হচ্ছে। জানি না এটা কি ছিল, কিন্তু এতটুকু বলতে পারি যেটা ছিল এটা কোনো দুঃসময় ছিল, যেটা আমাদের সঙ্গে সেই সময় হয়েছে। সরস্বতী পুজো এলে আমরা এখনো পর্যন্ত আতঙ্কে ভুগি। তারপর বেশ 3টে বছর আবার আমরা ভালোই থাকি সবাই মিলে। বৌদিরও হাতটা শক্ত করে ধরি, কারণ বৌদি একা হয়ে গেছিল। যাক, এইভাবেই আমাদের জীবনযাপন ভালোই চলছিল। তারপরে আবার যেই কাজ সেই, ওদের সঙ্গে আমাদের আবার একটা কিছু ব্যাপার নিয়ে সম্পর্কটা শেষ হয়। তার মাঝখানে অনেক কিছুই হয়েছে, ওদের জন্য অনেক কিছুই করা হয়েছে, সেই সব আর বলে লাভ নেই। এই ছিল আমার বাপের বাড়ির গল্প, এখানেই শেষ। ওরা ওদের মতন থাকে, আমরা আমাদের মতন থাকি। তারপর থেকে আমি ব্লগ করা শুরু করলাম নিজেকে ভালো রাখার জন্যে।
আমার যা মনের ইচ্ছে, মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের সামনেই এসে বলি, আর আমি এতে খুব ভালো আছি। যাক, তারপরে যা যা ঘটনা ঘটেছে ব্লগ করার পরে সব তোমাদের চোখের সামনেই হচ্ছে। এটা আগেকার যা ঘটনা ছিল তোমাদের সামনে বলে আমি জানো তো এখন রাত্রেবেলায় নিশ্চিন্তে ঘুমাতে পারছি। আমার না এই কথাগুলো সবসময় আমার ঘুমাতে গেলে এই মাথার মধ্যে একটা ঘুরতে থাকতো যে কেন এইরকম বাবার সাথে করলো দাদা, কেন মায়ের সাথে করলো, বা দাদার সাথে এরকম কেন হলো, না ঘুমাতে পারতাম না। কিন্তু যাক, আমি না এইটা যখন থেকে শেয়ার করেছি আমার মাথার থেকে সেই সবগুলো চলে গেছে। আমি না এখন রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি। তো চলো, আজকে আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। এটা কোনো গল্প ছিল না, এটা ছিল সত্যি কথা। তাহলে চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাবাই, গুড নাইট, খাতাম।